অ্যাজ এ ক্যালকাটান, এবং কলকাতার সঙ্গে যেরকম সেরকম ট্রামওয়েজের সঙ্গে একটা ওতপ্রোতভাবে সম্পর্ক যুক্ত আছে। আমাদের নিয়ম হচ্ছে আগে যে ভেস্টেড ইন্টারেস্ট আছে সেটা ঘোষণা করে দিতে হয়, যাতে কোনো ক্ল্যাশ অফ ইন্টারেস্ট না হয়। সুতরাং ট্রাম কলকাতায় থাকুক, ট্রামওয়েজ বাড়ুক, নির্ভরযোগ্য, সস্তা, পরিবেশ বান্ধব এবং নিরাপদ পরিবহনের মাধ্যম হিসেবে পৃথিবীর যে কোনো জায়গায় এবং আমাদের দেশেও পরিবহনের নিয়ম কি হবে, পাবলিক ট্রান্সপোর্ট পলিসি কি হবে, এটা ট্রান্সপোর্ট পলিসি মেকার্স থাকে, এক্সপার্টস থাকে, প্রফেশনালস থাকে। আইআইটিগুলোতে সব ডিপার্টমেন্ট আছে, পার্লামেন্টারি কমিটি আছে। আমি একসময় পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ছিলাম ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টের। তখন থেকে আমরা জোর দিচ্ছি, আমাদের বিশ্বের সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে ভারতে অন্যতম, আর এখন কলকাতা ওয়ান অফ দি মোস্ট পলিউটেড সিটি ইন্ডেক্স যদি দেখা যায়। তাহলে সাইক্লিংকে এবং ট্রামকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। দুই জ্বালানি হিসেবে আমাদের সমস্ত জ্বালানি ইম্পোর্ট করতে হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের বিদ্যুৎ এখন বাড়তি, এমনকি যখন বিদ্যুতের ঘাটতি ছিল তখনও ট্রাম চলছিল। 2011-তে এই কলকাতায় 40-এর মতো ট্রাম রুট ছিল। কদিন আগে কলকাতা পুরসভায় মেয়র ঘোষণা করলেন 4টি ট্রাম রুট থাকবে ঐতিহ্য নিয়ে। আর এখন হাইকোর্টের যখন নির্দেশ, প্রধান বিচারপতি বেঞ্চ যখন রেস্টোর করতে বলছে ট্রামকে, তখন বলছে একটা হেরিটেজ রুট হিসেবে থাকবে, তাও রুট 36, এই যেটা আপনাদের সামনে থেকে আপনাদের ধর্মতলা থেকে খিদিরপুর অর্থাৎ একেবারে বন্দর এলাকা পর্যন্ত, সেটাও ট্রাঙ্কেটেড। বলা হচ্ছে ময়দান এরিয়া অর্থাৎ রেস কোর্স, মিলিটারি ক্যাম্প, হুগলি ব্রিজ, ওইখান থেকে ঘুরে চলে আসবে জয় রাইডের জন্য। মেট্রো রেলের যখন কাজ হচ্ছিল 80-র দশকে, তারপরে সেই সময় এরকম একটা ট্রাঙ্কেটেড জয় রাইডের জন্য, ট্যুরিজমের জন্য, হেরিটেজের জন্য বামফ্রন্টের আমলেই ওরকম একটা রুট তৈরি করা হয়েছিল, যেটা এখনও জানবেন ওই যে ইন্দিরা গান্ধীর মূর্তি আছে, আইটিসি পার্ক যেটাকে বলা হয়, বিড়লা প্ল্যানেটেরিয়াম ওখানে, সেখানে ধর্মরত্না থেকে এই মনোহর দাস তারাগ হয়ে যেটা চৌরঙ্গি রোড হাট ধরে ওখান পর্যন্ত যাবে এবং তারপরে ফিরে আসবে। এখনও সেই ওখানে ওই ট্রাম স্টপেজের মতো একটা জায়গা আছে দাঁড় করানো, কিন্তু ট্রামটা বন্ধ হয়ে গেছে। কোনো পরিবহন ওই রকম শৌখিন জয় রাইডের জন্য বা টয় ট্রেনের জন্য টিকে থাকতে পারে না। শহরে বা গ্রামে বা ইন্টারসিটি হোক বা উইদিন দ্য সিটি হোক, একটা ডেস্টিনেশন এ থেকে ডেস্টিনেশন বি পর্যন্ত লোকে যেতে চায়। কজন আর এমনি একটু ঘোরাঘুরি করার জন্য উঠবে? এটা নিড বেসড। আমরা ট্রামকে হেরিটেজ বা মিউজিয়াম পিসের পক্ষে নই, সচল ট্রাম চাই, ইউটিলিটি যেটা গৌতমবাবু বলছেন, নিড বেসড, বয়স্কদের জন্য, মহিলাদের জন্য, শিশুদের জন্য বিশেষত। এখন বাসগুলোকে লো ডেক বাস করা হচ্ছে, আর ট্রাম তো লো ডেক, জার্কিং নেই, হ্যাচকা নেই, পলিউশন নেই। কলকাতা শহরের জন্ম বৃত্তান্ত থেকে কলকাতা গড়ে ওঠা একেবারে ঘোড়ায় টানা ট্রাম থেকে এখনকার ট্রাম পর্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত। কলকাতা আমাদের দেশে ইউনিক শহর একটা এ কারণে, যেখানে মাল্টি মডেল সব রকমের ট্রান্সপোর্টের মাধ্যম আছে, ঘোড়ার গাড়ি পর্যন্ত আছে, প্রত্যেকটা তার নিজস্বতা আছে। পৃথিবীর কোনো দেশে, পৃথিবীতে, এই জন্য ইউনিক বলছি, ইটস এ ইউনিক সিটি, অ্যাজ এ ক্যালকাটান ইটস আওয়ার প্রাইড, গর্ব, যেখানে সব কটা মাধ্যম, এমনকি খুঁজলে পালকিও পাওয়া যাবে, অন্তত বিয়ে বাড়ির জন্য অর্ডার দিয়ে ওখানে নিয়ে আসে। তাহলে এটাকে প্রিজার্ভেশন দরকার, কনজারভেশন দরকার, রেস্টোরেশন দরকার। ইনস্টেড অফ দ্যাট, যা গভর্নমেন্ট বলছে বা কর্পোরেশন বলছে বা পুলিশ বলছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলছে বা WTC বলছে, এটা হচ্ছে ক্যানিবালাইজিং, এটা গিলে খাবে।
ইতিমধ্যে ট্রাম গাড়িগুলো যে ভেহিকল সেগুলো ক্যানিবালাইজ হচ্ছে, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক। যেমন ওয়াগন ব্রেকাররা ওয়াগন ভাঙে, সেরকম ট্রাম ডিপোতে ট্রামগুলোকে ভেঙে টুকরো করা হচ্ছে, চুরমার করা হচ্ছে। এমনকি যে রুটের কথা বলা হচ্ছে 36 রুট রেস্টোর করবে, সেখানেও পিচ ঢেলে এবং তার কেটে চুরি করে। যখন করোনার সময় আয়লা হলো নাকি মাঝখানে যদি ঝড় হলো আমফান, তখন এই ময়দান থেকে যেটা রুট খিদিরপুরের, তার ট্রামের তার ছিঁড়ে যায়। ক বছর হলো, কেন সেই তারটা পুনর্নির্মাণ করা গেল না? সেই তারগুলো গেল কোথায়? তামার তারগুলো। একটা কারাপশন ইনভলভ আছে। ট্রামের তার থেকে ট্রামের ডিপো, অনেকে মনে করছেন ইম্পর্টেন্ট ট্রাম ডিপোর যে জায়গাগুলো আছে শহরের খুব রিয়েল এস্টেটের জায়গা, সেটা আমাদের সুরেন্দ্রনাথ পার্ক হোক সেন্ট্রাল ক্যালকাটায়, সেটা নোনাপুকুর ট্রাম ডিপো হোক, পার্ক সার্কাস ট্রাম ডিপো হোক, বেলগাছিয়া ট্রাম ডিপো হোক, রাজাবাজার ট্রাম ডিপো হোক, গড়িয়ার ট্রাম ডিপো হোক, খিদিরপুর ট্রাম ডিপো হোক, আমি সব কটার নাম বলতে পারি। এবং সবার সঙ্গে এগুলো হিস্ট্রি যুক্ত আছে, ইতিহাস যুক্ত আছে শহরের গড়ে ওঠার পেছনে, শহরকে বাঁচানোর প্রশ্নে। 46-এর দাঙ্গায় যেখানে যেখানে এই ট্রাম ডিপোগুলো ছিল এবং ট্রামের ডিপোর সেখানে কন্ডাক্টর ট্রামরা থাকতেন, ট্রাম ওয়ার্কার্সরা থাকতেন এবং ইউনিয়নাইজড ওয়ার্কাররা ছিল, এটা কলকাতা হিসেবে জানা উচিত। সেই সব বস্তিগুলো রক্ষা পেয়েছিল যেখানে যেখানে ট্রাম ডিপো ছিল, কারণ সংগঠিত শ্রমিকরা ছিল। তাহলে ট্রাম একটা শুধুমাত্র একটা গাড়ি নয় যে কেউ বললো যে ট্রাম ডিপোটাকে বেছে দেবো আর ট্রাম লাইনগুলোকে তুলে দেবো আর ট্রাম লাইনগুলোকে বেছে দিয়ে আর সেখানে আমরা ট্রলি বাস নিয়ে আসবো। এটা সাবস্টিটিউট নয়। কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, পুলিশ কবে থেকে ট্রাফিক এক্সপার্ট হলো? পুলিশ ইজ মেন্ট ফর ক্যালকাটা পুলিশের ট্রাফিক হোক বা যে কোনো দেশে লন্ডনের ট্রাফিক পুলিশ হোক, দে আর সাপোজ টু ম্যানেজ দ্য ট্রাফিক। ট্রাফিককে ম্যানেজমেন্ট করবে। ট্রাফিক ম্যানেজমেন্ট আর ট্রান্সপোর্ট পলিসি দুটো এক নয়। তাই আমি হাইকোর্টকেও বলবো এবং কলকাতাবাসীকেও বলবো, রাজ্যবাসীকে বলবো, রাজ্য সরকারকে বলবো, ডিপেন্ড অন ট্রান্সপোর্ট প্ল্যানার্স, ট্রাফিক ম্যানেজমেন্টটা নয়। আর এই যে ট্রাম জ্যাম হয়ে যায় বলে তো যেসব রাস্তায় ট্রাম চলে না, মহাত্মা গান্ধী রোড একটা আইডিয়াল, শিয়ালদা হাওড়া রুট ছিল, সেখানে ট্রাম বন্ধ হয়েছে আগে থেকেই। তাই কি ওখানে কি ট্রাফিক জ্যাম বন্ধ হয়ে গেছে? চিতপুর রোড, বেন্টিং স্ট্রিট, ট্রামের রুট ছিল ছোটোবেলা থেকে, সে রবীন্দ্রনাথের সময় থেকে ট্রামের ঘরঘরানি শুনেছে লোকে, সেখানে ট্রাম বন্ধ হয়েছে। আমরা সবাই জানি ওয়ান অফ দি কনজেস্টেড রুট হচ্ছে, রাস্তা হচ্ছে এবং ট্রাফিক জ্যাম হচ্ছে বেন্টিং স্ট্রিট, চিতপুর রোড, রবীন্দ্র সরণি যেটাকে বলি। তাহলে এই যুক্তিটা কেন দেওয়া হচ্ছে? বরঞ্চ আরও বেশি সায়েন্টিফিক, টেকনোলজিক্যালি আপগ্রেডেড, আরও বেশি এনার্জি এফিসিয়েন্ট, আরও লাইট ওয়েট, আরও ফাস্টার মোবিলিটি ট্রাম দরকার। সুতরাং খেয়ে ফেলা, গিলে ফেলা এক রকমের সংস্কৃতি আর গড়ে তোলা আর এক রকম সংস্কৃতি। আমরা এখানে আজকে সামিল হয়েছি এই খেয়ে ফেলা, গিলে ফেলা, বেচে দেওয়ার সংস্কৃতির বিরুদ্ধে। কেউ রেল বেচে দিচ্ছে, কেউ বিমান বেচে দিচ্ছে, কেউ বিমানবন্দর বেচে দিচ্ছে, কেউ ট্রাম ডিপো বেচে দেবে, কেউ ট্রাম বেচে দেবে। এটা চলতে পারে না। আমি বেচে স্বার্থ বলছিলাম, আমার ছাত্র জীবন ট্রাম কমিউটার হিসেবে, আমার খেলা জীবন ময়দানে আসা ট্রাম ধরে প্রতিদিন, আমার প্রেম জীবন প্রেম পর্যায়ে ট্রাম। সুতরাং এখানে হচ্ছে আমাদের স্বার্থ জড়িত। আবার বলছি যে কলকাতা থাকবে না যদি কলকাতার হাওড়া ব্রিজ, কলকাতার ভিক্টোরিয়া, কলকাতার ট্রাম, কলকাতার ময়দান, কলকাতার গড়ের মাঠ, কলকাতার ফুটবল গ্রাউন্ড, কলকাতার ইডেন গার্ডেন যদি না থাকে, কলকাতার শহীদ মিনার যদি না থাকে। কলকাতা মানে শুধুমাত্র কয়েকটা নতুন রঙের পোচ দেওয়া নয়। কলকাতা মানে শুধু কিছু উৎসব নয়। কলকাতার বরঞ্চ অন্যান্য শহর, এটা আমি এখানে বলছি না, যখন আমি ট্যুরিজম ট্রান্সপোর্টের চেয়ারম্যান ছিলাম তখন একটা প্রস্তাব এসেছিল, সে সরকারকে আমরা সমর্থন করছিলাম, ইউপি 1 সরকার ছিল, তারা বলেছিল BRTS, বাস র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম। আমাদের দেশের সরকার এরকম হয়, মন্ত্রীরা গিয়েছিলেন, সেক্রেটারি গিয়েছিলেন, তারা ব্রিটিশ কলম্বিয়ায় গিয়ে দেখেছিলেন হচ্ছে যে তোমার গিয়ে ওই বাগোটায় সেখানে ট্রলি বাস, ইলেকট্রিক বাস এবং ডেডিকেটেড বাস করিডর,
সেই নিয়ে সরকার সিদ্ধান্ত করলো এবং আহমেদাবাদ থেকে দিল্লি সব শহরে ওইরকম রাস্তার মাঝখানে ব্যারিকেড করে দেওয়া হলো যে ডেডিকেটেড বাস ট্রান্সপোর্ট। এটা র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম না। তারপর ওরা কিন্তু চললো না, কোটি কোটি টাকা খরচা হলো। এটা হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে সরকারের যোগসাজশ। পরিষ্কার কথা বলছি, যারা বাসের এবং এই প্রাইভেট ভেহিকলসের, স্মল ভেহিকলসের ট্রাফিক জ্যাম হয় এই জন্য পার্সোনাল ভেহিকল বাড়ছে বলে। যেখানে কালেকটিভলি লোকে পুল করে বা একসঙ্গে যায় সেখানে ট্রাফিক জ্যাম হয় না। একটা ট্রাম যতজনকে পরিবহন করে আর অতগুলো গাড়ি তার জন্য যত লাগে, রোড স্পেসকে অকুপাই করে বেশি। সুতরাং এটা আনসাইন্টিফিক কথা, ট্রাফিক জ্যামের জন্য নয়। আমার মনে হয় যে কলকাতাবাসীকে এটা রুখে দাঁড়াতে হবে। এটা প্রায় কলকাতার অঙ্গচ্ছেদ, এটা হতে দেওয়া যাবে না। এবং যে মেয়র বলেছিলেন 4টি রুটে থাকবে কদিন আগে পুরসভায়, এখন বলছেন 1টি রুটে থাকবে। আসলে কোনোটাই থাকবে না। আমরা বরঞ্চ নতুন নতুন জায়গায় আরেকটা যুক্তি আছে, ট্রান্সপোর্ট পলিসির কথা বলছি, যদি ট্রাফিক জ্যাম নয়, বলছে মেট্রো এসে গেছে সুতরাং আর কি দরকার আছে। আচ্ছা, এটা তো খুব সাধারণ লোকজন জানে। কলকাতায় গোটা নেটওয়ার্ক নেই মেট্রোর, একটা নর্থ সাউথ শুধু। একসময় টালিগঞ্জ গড়িয়া ছিল, টালিগঞ্জ দমদম থেকে গড়িয়া, সেটা কিছুটা আরও এক্সটেন্ডেড হয়েছে মফস্বলের দিকে। দ্বিতীয়টা হচ্ছে ইস্ট ওয়েস্ট, যেটা দীর্ঘদিন ধরে সল্ট লেক থেকে রামরাজতলা পর্যন্ত যাওয়ার কথা, সেটা এখন হাওড়া থেকে একটা টানেল হয়ে যাচ্ছে, এখনও উদ্বোধন হয়নি, কিন্তু বাকিটা একটা পার্ট ইস্ট ওয়েস্ট। আরও নেটওয়ার্ক দরকার, কিন্তু ট্রাম আর মেট্রো সাবস্টিটিউট নয়, কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি। এটা বুঝতে হবে। যেটা দরকার ছিল, মেট্রো রেল হওয়ার পরে যতটা নর্থ সাউথের ট্রাফিক কনজেকশন কমবে ততটা ইস্ট ওয়েস্টের ট্রাফিক বাড়বে। সুতরাং প্রত্যেকটা মেট্রো স্টেশনের সঙ্গে ইস্ট ওয়েস্ট ট্রাম নেটওয়ার্কটা হলে তাহলে আর এত ছোট ছোট ভেহিকেলের দরকার হতো না, পলিউটিং ভেহিকেলের দরকার হতো না। এখনও সেটা দরকার আছে। আমার মনে হয় যে ট্রামটাকে ডোন্ট কনসিডার ইট অ্যাজ এ হেরিটেজ। পৃথিবীর অনেকগুলো শহরে নতুন করে ট্রাম ফিরে আসছে, ট্রাম নেটওয়ার্ক গড়ে উঠছে, এবং সেখানে দাঁড়িয়ে ইনভেস্টমেন্ট ইজ নট এ প্রবলেম। যেমন প্রত্যেকটা 4 লেনিং রাস্তার জন্য, ন্যাশনাল হাইওয়ের জন্য আমরা টাকা দিচ্ছি, মানুষ টাকা দিচ্ছে। প্রত্যেক লিটার পেট্রোল এবং ডিজেলের জন্য আমাদেরকে 8 টাকা 10 টাকা বাড়তি দিতে হচ্ছে অ্যাডভান্স রাস্তা তৈরি করার জন্য। সেই পুল থেকে এবং ফান্ডিং এজেন্সি আছে, সেখান থেকে একটু পরিকল্পনা থাকলে, একটু দরদ থাকলে, আর শহরের প্রতি ভালোবাসা থাকলে ও শহরের মানুষের প্রয়োজনের দিকে যদি নজর থাকে, তাহলে ট্রামকে মডার্নাইজ করা যায়। ধন্যবাদ। প্রথমে কি বাংলা অনুবাদ করতে হবে क्वेश्चनটাকে? यहाँ हम सब लोग एक ही बात कहे हैं कि ट्रांसपोर्टेशन सिस्टम, इसमें अलग अलग माध्यम है, लेकिन सबको लेकर के, ये तो उदाहरण भी दिया कि एक बगीचा का मतलब है सब किस्म के पेड़ पौधा होते हैं। यहाँ खास करके ट्राम को क्यों टारगेट किया जा रहा है? कुछ इतिहास की गति में कुछ रहेंगे, कुछ कम हो जाएंगे, लेकिन यहाँ तो बंदोबस्त की जा रही है। ट्राम डिपो को बेच देना, ट्राम लाइन को उखाड़ कर फेंक देना, ट्राम के ऊपर पीच लगा देना लाइन के ऊपर, और डिपो की ज़मीन को बेचना। हम उसका विरोध कर रहे हैं, क्योंकि हमारे वो चाहे हमारा पर्यावरण हो, चाहे ये सस्ते में बुजुर्ग हों, महिलाएं हों, बच्चे हों, सुरक्षित तरीके से एक जगह से दूसरी जगह जा सकते हैं। इसके लिए ट्राम की ज़रूरत है। और आपने जो रास्ते का नाम बोला, इससे तो हम ये प्रमाण इस बात के दिए, जैसे इन्होंने कहा कि पुलिस कह रही है कि ट्रैफिक के वजह से हम रुकावट पैदा कर रहे हैं, लेकिन जहाँ ट्राम नहीं है या पहले ट्राम चलती थी, वहाँ ट्राम बंद होने के बाद ट्रैफिक के जैम और ज़्यादा बढ़ गए हैं, घटे नहीं हैं, वो आपकी बात मालूम है। इसलिए इनका ये कहना था कि पुलिस ने कोर्ट में जो सबमिट किया उसका हर पॉइंट बिंदु पर इनके पास जवाब है। इन्होंने जवाब दिया जो यहाँ नहीं बोला जा सकता, लेकिन वो कोई तर्क नहीं मान रहे हैं, যুক্তি মানছে না। আমি বলি পুলিশ কোথাও, পৃথিবীর কোথাও কোনো সময় যুক্তি দিয়ে কাজ করে না, শক্তি দিয়ে কাজ করে। এজন্য কেস কাছারি এবং ফাইন এবং পেনাল্টি এবং হচ্ছে অস্ত্র নিয়ে ঘুরতে হয়। ইটস আ কোয়েশ্চেন নট বেসড অন ফ্যাক্টস, ইউ শুড এক্সামিন দ্য ফ্যাক্টস। আমি বলেছি বলার সময় শোনেনি, 40টা রুট ছিল 2011-তে, এবং তার আগের 10-15 বছরে ট্রাম লাইনগুলোতে কংক্রিট করা হয়েছে। এই যে HRBC হুগলি
ব্রিজে যে টাকা নেওয়া হয় টোল, সেই টাকা দিয়ে সমস্ত ট্রাম লাইনগুলোকে কংক্রিট করা হয়েছিল। সাইন্টিফিক্যালি কতটা ভালো হয়েছে না হয়েছে আলাদা কথা, টেকনিক্যালি কতটা ভালো হয়েছে আলাদা কথা। তারপরে এই টাকাটা কোথায় যাচ্ছে? এখন হুগলি ব্রিজের টাকা তো আগের খেসারত নয়। কথা হচ্ছে যখন যে ম্যানেজার হয়েছে তাকে ম্যানেজ করতে হবে, এটা যুক্তি হতে পারে না। এক যে কোনো যখন যে সরকার আছে তাকে ম্যানেজ করতে হবে। ইটস নট আ কোয়েশ্চেন অফ মি অফেন্ডিং দ্য গভর্নমেন্ট আর ইউ ডিফেন্ডিং দ্য গভর্নমেন্ট। সুতরাং এটা পরিষ্কার কথা। যেটা প্রশ্নটা এলো সেটা হচ্ছে আগের সরকারের খেসারত কেন দেবে। আমরা বলছি এই সরকারের হুইমজিক্যাল সিদ্ধান্তের খেসারত কেন জনগণ দেবে, ট্রাম শুধু নয় কলকাতাবাসীরা দেবে। এক। দুই হচ্ছে ট্রাম ডিপোর জমি বেচে দেওয়া হচ্ছে কেন, কার খেসারত এটা? ল্যান্ড স্যার যে জমি দস্যুর কথা বলা হলো, জমিটাকে রেখে এটা হতেই পারে আজকে এই সরকার চালাতে পারছে না, তাহলে পরে যদি 10 বছর 15 বছর 20 বছর আমাদের পরের প্রজন্ম যদি মনে করে, তো কলকাতা শহরে তো 10 ইঞ্চি জমি পাওয়া যাবে না। শহরটাকে তো বাঁচাতে হবে, ফিউচারিস্টিক প্ল্যান করতে হয়। তাহলে সেখানে যদি ল্যান্ড ইউজ করতে হয়, ভার্টিক্যাল ডেভেলপমেন্ট করতে পারে, জমিটা বেঁচে দেবে কেন? যেটা উনি বললেন ভার্টিক্যাল ডেভেলপমেন্ট সব জায়গায় হচ্ছে, এখানে কেন হবে না? করতে পারে, পৃথিবীর বিভিন্ন শহরে হয়েছে। সুতরাং এটা আর্গুমেন্টের প্রশ্ন নয়। আর যেটা বলা হলো যে ট্রাম্পকে তো সাজানো হয়েছিল কোটি কোটি টাকা খরচা করে, কোটি নয় কয়েক লক্ষ টাকা লেগেছিল। ট্রাম্প ইউজার্স অ্যাসোসিয়েশনও সাজিয়েছিল, অস্ট্রেলিয়া থেকে লোকজন যারা ট্রাম্পকে ভালোবাসে তারা এসে ট্রাম্পকে সাজিয়েছিল। কিন্তু একজন মন্ত্রীর নাম করে বলা হলো যে কত লক্ষ কোটি টাকা খরচা করে সাজানো হলো। তো হিন্দি में एक शब्द है, उसको बोलते हैं कुर्बानी का बकरा। क्यों बोलता है? जब किसी बकरे को कुर्बानी दिया जाता है, उसको यहाँ पे रंग लगाया जाता है, বলি দিল তাই, তাকে ফুল দেয়, জিলিপি খাওয়ায়। तो সেটা তো আমরা তো ট্রাম্পকে বলি পাঠা যাতে না হয় তার জন্য চেষ্টা করছি। और कलकत्ते में घूमते हैं और डिपो अगर पहचानते हैं तो आपको मालूम हो जाएगा कौन कौन ट्राम बेचा गया, डिपो की ज़मीन कहाँ नए बिल्डिंग खड़े हो गए कमर्शियल, और कहाँ के लिए टेंडर 4.5 साल पहले टेंडर लिया गया है बाकायदा बेचने के लिए। तो जरा बाखबर होना पड़ेगा खबर वाले को। तो बोलছি ऑर्डर ओबे द कोर्ट ऑर्डर। एक रेस्टोरेशन তারপরে ফিরিয়ে আনা, 2 মডার্নাইজেশন, 3 ইমপ্রুভমেন্ট। তার মানে তো তাই, ইমপ্রুভ ইট, রেস্টোর ইট, মডার্নাইজ ইট। মডার্ন মানে তাই।